বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গুণগত রসায়নের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে দ্রাব্যতার নীতি অর্থাৎ প্রিন্সিপাল অফ সলিউবিলিটি। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দ্রাব্যতার নীতিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বোর্ড পরীক্ষা অনেক কোশ্চেন আসে। আর দ্রাব্যতার নীতির পরেই কিন্তু আমরা আলোচনা করব দ্রাব্যতার গুণফল। তো দ্রাব্যতার গুণফলের ক্লাসটা আমরা পরবর্তীতে করব। আজকে শুধু আমরা দ্রাব্যতার নীতি, এখান থেকে কি সূত্র পাওয়া যায়, সেই সূত্রটা দিয়ে কি ধরনের ম্যাথ আমাদের বোর্ড পরীক্ষা আসে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আজকে আমাদের বিষয়টা হচ্ছে দ্রাব্যতার নীতি। তো দ্রাব্যতার নীতি আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়গুলো সবচাইতে আগে দরকার, যেমন দ্রবণ কি, অর্থাৎ দ্রবণ বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান ধারণ করতে হবে। দ্রব্য কি, তারপরে হচ্ছে তোমার দ্রাবক কি। তো দেখো, আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে আসি। তো দেখো, ধরে নাও এইটা হচ্ছে আমাদের একটা পাত্র, আর এই পাত্রের মধ্যে ধরো পানি আছে। এখন এই পাত্রের মধ্যে তুমি মনে করো সোডিয়াম ক্লোরাইড লবণ পাত্রের মধ্যে মেশাচ্ছ। তাহলে এই পানিটার কিন্তু একটা নাম আছে। তাহলে পানিটাকে আমি কি বলবো? এই পানিটাকে আমি বলবো হচ্ছে দ্রাবক, যেটাকে ইংলিশে বলা হয় সলভেন্ট। মাথায় রাখবো। আর এই যে সোডিয়াম ক্লোরাইড তুমি মেশাচ্ছ, এই সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা বলবো দ্রব, যেটাকে ইংলিশে বলা হয় সলুট। সলুট মাথায় রাখবো। তাহলে দ্রবণ জিনিসটা আসলে কি? দ্রবণ অথবা সলিউশন, এই জিনিসটা সমান দ্রাবক প্লাস দ্রব। তাহলে দেখো, এখান থেকে আমরা মনে রাখবো দ্রবণ তৈরি হতে হলে আমাদের দ্রাবক এবং দ্রব লাগে, অর্থাৎ দ্রাবক আর দ্রব এই দুইটার যোগফলকে আমরা সলিউশন অথবা দ্রবণ বলবো। তো এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তো দ্রাব্যতার নীতিতে বলা হয়, যদি আমি তোমাকে বলি আসলে দ্রাব্যতা কাকে বলে, তুমি দ্রাব্যতার সংজ্ঞাটা কিভাবে দিবা? তো অ্যাকচুয়ালি দেখো, দ্রাব্যতার সংজ্ঞাটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে কিভাবে দেওয়া যায়। এখন তুমি মনে করো এই পাত্রে যেহেতু পানি আছে, তুমি মনে করো এই পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড লবণ, অর্থাৎ এই সলটাই তুমি পাত্রের মধ্যে মেশাচ্ছ, পানিতে মেশাচ্ছ। তুমি মনে করো এর মধ্যে 1 চামচ, তুমি ধরে নাও 1 চামচ সোডিয়াম ক্লোরাইড সল্ট দিলা, তাহলে মিশে গেল। 2 চামচ দিলা, মিশে গেল। 3 চামচ দিলা, মিশে গেল। এভাবে যদি তুমি লবণ মেশাতে থাকো, তাহলে কি সব সময় কি লবণ এই পানিতে মিশ্রিত হবে বা দ্রবীভূত হবে? তো আসলে অ্যাকচুয়ালি তুমি এক পর্যায়ে দেখবে, আমি যদি এখন মনে করো এইটুকু পানির মধ্যে 1 বস্তা সোডিয়াম ক্লোরাইড লবণ দিয়ে দিলাম, তাহলে কি লবণ টোটালি মিশ্রিত হবে? আসলে অ্যাকচুয়ালি কিন্তু টোটাল লবণ দ্রবীভূত হবে না। অর্থাৎ দেখা যায় যে সর্বোচ্চ ধরে নিলাম যে এর মধ্যে 6 চামচ লবণ মিশ্রিত হলো। যখনই তুমি 7 চামচ লবণ দিলা, তখন দেখলা যে লবণ আর এই পানিতে দ্রবীভূত হচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে 6 চামচ পর্যন্ত যখন লবণ মিশ্রিত করছো, তখন এই দ্রবণের ঘনমাত্রা সর্বোচ্চ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে দ্রাব্যতার একটা ডেফিনেশন কিন্তু দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা বলতে পারি কোন দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রাকে তার দ্রাব্যতা বলা হয়। আমি আবার বলতেছি, কোন দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রাকে তার দ্রাব্যতা বলা হয়। যেমন দেখো, তুমি 6 চামচ যখন লবণ এখানে মিশ্রিত করলা, তখন কিন্তু দ্রবণের ঘনমাত্রাটা সর্বোচ্চ হয়ে গেল। এরপরে কিন্তু তুমি আর লবণ মিশ্রিত করতে পারবা না। ঠিক আছে? অর্থাৎ 6 চামচ মেশানোর পর দ্রবণের ঘনমাত্রা সর্বোচ্চ হয়ে গেছে। কিন্তু বইয়ের ভাষায় যদি আমরা বলি যে দ্রাব্যতার ডেফিনেশনটা আসলে কি, তো বইয়ের ভাষায় দ্রাব্যতার ডেফিনেশনটা এভাবে লেখা আছে যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হতে পারে, তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। আমি আবার বলতেছি, 100 গ্রাম দ্রাবকে, অর্থাৎ স্থির তাপমাত্রায় অথবা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হতে পারবে, তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। দ্যাট ইজ কল্ড সলিউবিলিটি। তো এখন লক্ষ্য করো, ধরে নাও আমি আবার একটা পাত্র নিলাম। এইটা হচ্ছে আমাদের পাত্র। তো ধরে নাও এই পাত্রের মধ্যে তুমি পানি নিছো। ধরে নাও এই পাত্রের মধ্যে আমাদের ওয়াটার আছে, অর্থাৎ পানি H2O আছে। এখন এই পানির মধ্যে তুমি মনে করো সোডিয়াম ক্লোরাইড সল্ট মিশ্রিত করবা। এখন কথা হচ্ছে, দেখো আমি ধরে নিলাম তুমি এর মধ্যে m গ্রাম
সোডিয়াম ক্লোরাইড সল্ট মিশ্রিত করতেছ, পানির মধ্যে m গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ মিশ্রিত করতেছ, আমাদের দ্রবণ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি দ্রবণ তৈরি হয়ে যাবে, তাহলে লক্ষ্য করো আমরা জানি যে দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রাবক দ্রাবক প্লাস দ্রবণ। এখন মনে করো আমরা ধরে নিলাম যে আমাদের এখানে দ্রবণ তৈরি হলো m গ্রাম, অর্থাৎ যে দ্রবণ তৈরি হবে তার ভর হচ্ছে m গ্রাম। তাহলে আমরা বলতে পারি এই দ্রবণের ভর হচ্ছে m গ্রাম, তাহলে এই দ্রবণ তো m গ্রাম, তাহলে দ্রবণ সমান দ্রাবক। তাহলে দেখো দ্রাবক, আর আমরা দ্রবণ ধরছিলাম কত গ্রাম, m গ্রাম, ছোট হাতের m গ্রাম। এরপর খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের দ্রাবক সমান আমাদের দ্রবণের ভর থেকে দ্রব্যের ভর কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি অতএব দ্রাবক সমান দ্রবণের ভর মাইনাস দ্রব্যের ভর। তাহলে এখান থেকে আমরা দেখো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি একটু লক্ষ্য করো, m মাইনাস m গ্রাম দ্রাবকে দ্রব আছে m গ্রাম, অতএব 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে m ডিভাইডেড বাই m মাইনাস m গ্রাম, অতএব 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে, খেয়াল করো 100 গুণ m ডিভাইডেড বাই m মাইনাস ছোট হাতের m গ্রাম, অথবা আমরা বলতে পারি দেখো 100 m ডিভাইডেড বাই m মাইনাস m গ্রাম। এবারে লক্ষ্য করো দ্রাব্যতার ডেফিনেশনটা আমরা কি পড়লাম, দ্রাব্যতার ডেফিনেশনে আমরা বললাম যে স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। তাহলে দেখো আমি কিন্তু এখানে কি করলাম, 100 গ্রাম দ্রাবকে আমার দ্রব্য দ্রবীভূত হচ্ছে দেখো 100 m ডিভাইডেড বাই m মাইনাস ছোট হাতের m। তাহলে আমি বলতে পারি এইটুকুনি দ্রাব্যতা, যেহেতু সলিউবিলিটি মানে দ্রাব্যতা, এই জন্য এটাকে s দ্বারা প্রকাশ করা হয়, আর s ইজ ইকুয়াল টু লেখা হয় 100 m ডিভাইডেড বাই m মাইনাস m। তাহলে এই হচ্ছে আমাদের দ্রাব্যতার নীতির উপর সূত্র। তো এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের অনেক ম্যাথ আছে। এখন দ্রাব্যতার নীতিতে দেখো এখানে কিন্তু যদি আমরা বলি যে এই দ্রাব্যতার নীতিতে যদি আমরা দ্রাব্যতা বের করি, তাহলে এখানে কিন্তু আমাদের কোনো একক থাকবে না। কেন একক থাকবে না, দেখো উপরে m এর একক কি, গ্রাম অথবা কেজি, যেটাই বলো, নিচেও কিন্তু গ্রাম অথবা কেজি। তাহলে উপর আর নিচে কাটাকাটি হয়ে গেলে এস এর কোনো একক পাওয়া যাবে না। অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই করে যদি আমরা দ্রাব্যতা বের করি তাহলে আমরা এস এর কোনো একক পাবো না।